নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনীর একাদশ পর্ব। পিংলা বললে, ধন্বন্তরী ভাই, তোমার কাছে মুই কিছু গোপন করব না। পরাণের কথাগুলান পরাণের ভিতরে গুমরা গুমরা কেদ্দা ছাড়া হলো। দুঃখের ভাগী আপন জানার কাছে না বললা শান্তি নাই। তোমারে সকল কথাই কই, শুনো। হও তুমি মরদ মানুষ, তবু তুমি হামরার ধরম ভাই। মনে লাগে যেন কত জনমের আপন থেকাও আপনজন। শুনো বলি ভাই, মানুষটা চল্লা গেল, হামরার নয়ন দুটো আপনা থেকা ফিরল তার পানে। কি করব কও ধন্বন্তরী ভাই? সূর্যমুখী পুষ্প সুরজ ঠাকুরের পানে তাকায় থাকে। দেবতার রথ চলে পূব থেক্কা পচি মুখে। নয়নে তার পলক পড়ে না, নয়ন তার ফেরে না। নাগু ঠাকুর হামরার সুরজ ঠাকুর, তেমনি বরণ তেমনি ছটা। ঠাকুর হামরার বন্ধন মোচনের আদেশ নিয়ে আসিল, কইল, ওই কন্যেরে নইলে পরান্ডা মিছা, পৃথিবীটা মিছা, বিদ্যা মিছা, সিদ্ধি মিছা। তার লাগি সে জাত মানে না, কুল মানে না, স্বজ্ঞ মানে না। এই কালু কন্যে, কাল নাগিনী, এরে নিয়া ঘর বাঁধিবে, বুকে ধরিবে। হেন পুরুষ এই পৃথিবীতে কে, কোথায় আছে? আছে ওই নাগ বিদ্যায় সিদ্ধ নাগু ঠাকুর। নাগ লোকে নর গেলে ফেরে না। নাগ লোকের বাতাসে বিষ, মানুষ ঢল্লা পড়ে যায়। নাগ লোকের দংশনে পরাণ যায়, কিন্তু বীর পুরুষ তো ফিরে আসে। নাগ কন্যাকে দেখে অর্জুন মা গঙ্গার জলে কন্যাকে পারাবার তরে হাত বাড়ালে, কন্যা হেসে ডুব দিলে, বীর পুরুষও ডুব দিলে। এসা উঠলো নাগ লোকে। বিষ বাতাসে সে ঢল্লা পড়ল না, তার মধুর নেশার আমেজ লাগলে। নাগগুলো এলো হাঁ হাঁ করে। বীর পুরুষ যুদ্ধ করে কন্যাকে জয় করে নিলে। হামরার নাগু ঠাকুরও তাই। সে চলে গেল। হামরার নয়ন দুটি তার পথের পানে না ফিরা থাকে কি করে কও? তাকায় ছিলাম তার পথের পানে, রাড়ের পথ, মা গঙ্গার কুল থেকে চল্লা গিয়াছে পচি মুখে। দুই ধারে তাল গাছের সারিও চলে গিয়েছে। আঁকা বাঁকা পথের দুই ধারে এঁকে বেঁকে। সূর্যি ঠাকুর তখন পাটে বসেছে, তার লাল ছটা সেই তাল গাছের সারির মাথায় মাথায় রঙের ছোপ বুলায়ে দিয়েছে। চিকন পাতায় পাতায় সে পিছলে পিছলে পড়ছে। মাটির ধুলোতে তার আভা পড়েছে। তাল গাছের পাতায় লেগেছে লাল ছটা। ওদিকে মাঠে তিল ফুলের বেগুনের রঙে পড়েছে লাল আলোর রং। নাগু ঠাকুর সেই পথ ধরা চলা গেল। মুই অভাগিনী রইলম খালি পথের পানে তাকায়ে। হুঁশ আমার ছিল না। হুঁশ হলো কে যেন ঘাড়ে ধরে ঝাঁকি দিলে গঙ্গারাম। কুৎসিত হাসি হেসে সে বললে, চাঁপার ফুল ফুটছে লাগছে। চাঁপার ফুলের অর্থ ধন্বন্তরী ভাই জানে কিনা প্রশ্ন করলে পিঙ্গলা। শিবরাম হাসলেন, মৃদু স্বরে বললেন, জানি। শিবরাম জানবেন বইকি। তিনি যে আচার্য ধৈর্যটি কবিরাজের শিষ্য, তিনি গ্রামের মানুষ। শুধু গ্রামের মানুষ নন, গ্রামের যে মানুষ ভূমিকে জানে, নদীকে জানে, বৃক্ষকে জানে, লতাকে জানে, ফল ফুল ফসলকে জানে,
কীট পতঙ্গ জীব জীবনকে জানে সেই মানুষ। তিনি জানেন নাগ মিলন ত্রিশাতুরা নাগিনীর অঙ্গ সৌরভ ওই চাঁপার গন্ধ। প্রকৃতির নিয়মে অভিসারিকা নাগিনীর অঙ্গখানি সৌরভে ভরে যায়। চম্পক গন্ধা তার প্রেমের আমন্ত্রণ পাঠিয়ে দেবে অন্ধকার লোকের দিকে দিকে। পিংলা বলে, না না, হলো না, তুমি জানো না ধন্বন্তরী ভাই। সে বলে, অভিসারিকা নাগিনী চম্পক গন্ধা বটে, এই কথাটা ঠিক, কিন্তু প্রকৃতির নিয়ম নাকি বললে না, ও কথাটার অর্থ কি সে তা জানে না, তবে মূল তথ্যটা তা নয়। কালো কানাই গো, কালো কানাই, কালিন্দীর কুলে ব্রজধাম, সেখানের মাটিতে উদয় হয়েছিল কালো চাঁদের। সেই কানাই এর কারণ। শোনো, গান শোনো। বিচিত্র বেদের মেয়ে, মাথার উপরে ঝোড়ো আকাশ, বাতাসের এক টান আর শোঁ শোঁ শব্দ, তারই সঙ্গে সুর মিলিয়ে গান ধরল। কালিদহের কূলে বসে সাজে ও কার ঝিয়ারি, ও তো লয়ক গৌর বরণী রাধা বধূ শ্যাম পেয়ারি, ও কার ঝিয়ারি, সাজিছে যে তার দেহের বর্ণ কালো, কালো কানাইয়ের বর্ণের আলো আছে, কানাই কালো ভুবন আলো করে। এ মেয়ে কালো রঙে আলো নয়, কিন্তু চিকন বটে। ও হলো কালীয় নাগ নন্দিনী, কালিদহের কূলে মনোহরা সজ্জায় সেজে বসে আছে। ও খোপায় পড়েছে চাঁপা ফুল, গলায় পড়েছে চম্পক মালা, বসে আছে সে কদম্বের তলার দিকে চেয়ে। ওরে নিঠুর কালিয়া, কি অগ্নি জ্বালালি বুকে, কি বিষম জ্বালা, আমার বুকের বিষ জ্বল্লা 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 হইল মধু, বিষের পাত্রে মধু আমার, খাইয়া যাও রে বধূ। ধূর্জটি কবিরাজের শ্রীমদ্ ভাগবতে মহাভারতের হরিবংশে আছে শ্রীকৃষ্ণের নাগ দমনের পালা, কালীয় নাগ দমনের পালা। পিংলার সাঁতালি গাঁয়ের বেদেদের আছে আরো খানিকটা, ওরা বলে আরো আছে, বলে নাগ শুধু হার মানে নাই। বিষম যুদ্ধের পর নাগ বললেন, আমি মরবো তবু হার মানব না, মানতে পারি এক শর্তে, সে শর্ত হলো তোমাকে আমার জামাই হতে হবে, আমার কন্যাকে বিয়ে করতে হবে। কুটিল কানাই রাজি হলেন। কালীয় নাগের বিষ মাখানো অস্ত্রগুলি নিয়ে, মাথার মণি নিয়ে এই আসি বলে চলে গেলেন, আর এলেন না। চলে গেলেন মথুরা, সেখান থেকে দ্বারকা। ওরা বলে সেই অবধি সন্ধ্যাকালে কালিদহের কূলে দেখা যেত এক কালো মেয়েকে, পরনে তার রাঙা শাড়ি, চোখে তার নিষ্পলক দৃষ্টি, দেহে তার লতার মতো কমনীয় গঠন লাবণ্য, সর্বাঙ্গে চম্পকাভরণ। সে কাঁদতো, নিত্য কাঁদতো। এই কাহিনী ওদের গানে আছে, মুখে মুখে গল্প করে। সন্ধেবেলা এই কাহিনী শুনে স্মরণ করে সাঁতালির নাগিনী কন্যেরা চিরকাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বিরলে বসে গুনগুন করে অথবা নির্জন প্রান্তর পথে উপকণ্ঠে সকরুণ সুরে ওই গান চিরকাল গেয়ে আসছে। আমার বুকের বিষ জল্লা 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 হইল মধু। কালিদহের কোলে কৃষ্ণ অভিলাষিনীর ব্যর্থ অভিসারিকা কালীয় নাগ নন্দিনীর চম্পক সজ্জার সৌরভ তার দেহ সৌরভে পরিণত হয়েছিল। সেই বেদনাতুরা কুমারীকে দেখে নাকি অন্য সব পতি গরবিনী সোহাগিনী নাগকন্যারা হেসে ব্যঙ্গ করেছিল। সেই ব্যঙ্গ বেদনার উপর বেদনা পেয়ে কৃষ্ণ অভিলাষিনী চম্পক গন্ধা কুমারী অভিশাপ দিয়েছিল, বলেছিল, এই কামনা কার না আছে সৃষ্টিতে,
আমার সে কামনা দেহ গন্ধে প্রকাশ পেয়েছে বলে যেমন ব্যঙ্গ করলি তোরা, তেমনি আমার অভিশাপে নাগিনী কুলে যার যখন এই কামনা জাগবে অন্তরে, তখনই তার অঙ্গ থেকে বার হবে এই গন্ধ। আমি কৃষ্ণ অভিলাষিনী, আমার তো লজ্জা নেই, কিন্তু তোরা লজ্জা পাবি শাশুড়ি ননদ শ্বশুর ভাসুরের সংসারে, সংসারের বাইরে নাগ প্রধানদের সমাজে। শিবরাম বলেন, ওদের পুরাণ কথা ওরাই সৃষ্টি করেছে, আমাদের পুরাণ সত্য হলে ওদের পুরাণ কথাও সত্য। কিন্তু থাক সে কথা, পিংলার কথাই বলি শোনো। পিংলা কিছুক্ষণ চুপ করে রইল। বোধহয় কালীয় নাগকুমারীর বেদনার কথা স্মরণ করে বেদনা অনুভব করছিল, বোধহয় নিজের বেদনার সঙ্গে মিলিয়ে নিচ্ছিল। শিবরাম বলেন, পিংলার চোখে সেদিন প্রথম জল দেখলাম। পিংলার শীর্ণ কালো গাল দুটি বেয়ে নেমে এলো জলের ধারা। তিনি বললেন, আজ থাক রে বহিন, আজ তুই স্নান করে বাড়ি যা, এইবার বৃষ্টি আসবে। পিংলা আকাশের দিকে তাকালে। মোটা মোটা টোপায় বৃষ্টি পড়তে শুরু হলো। মোটা টোপা, কিন্তু ধারাতে ঘন নয়, একটু দূরে দূরে পড়ছে, যেমন বৃষ্টি নামার শুরুতে অনেক সময় হয়। হিজলের জলে মোটা টোপাগুলি সশব্দে আছড়ে পড়ে ঠিক যেন খই ফোটাচ্ছে, যেন পালিশ করা কালো পাথরের মেঝের উপর অনেকগুলো ছেনি হাতুড়ি দিয়ে কাটতে চেষ্টা করছে। পিংলা কথার উত্তর না দিয়ে মুখ উঁচু করে সেই বৃষ্টি মুখে নিতে লাগলো। শিবরাম উঠেছিলেন। পিংলা মুখ নামালে, বললে, না গো ভাই, বসো, ই জল হবে না। উড়ে চলেছে মেঘ, দুফোঁটা দিয়া ধরম রেখা গেল নিচে, আর হামরার চোখের জল ধইয়া দিয়া গেল। বসো, শুনো, হামরার কথা শুননা যাও। জানো ভাই ধন্বন্তরী, একজনের অমৃতি অন্যজনের বিষ। গরল পান কররা শিব মৃত্যুঞ্জয়, দেবতারা অমর হন সুধা পান কররা। রাম সীতের কথায় আছে, রামের বাবা দশরথকে অন্ধক মুনি শাপ দিলে কি পুত্র শোকে মরণ হবে। সাপ শুনে রাজা নাচতে লাগলো। কেন নাচো কেন এ রাজা, না ই যে আমরার আশীর্বাদ, আমরার বেটা নাই বেটা হোক, তবে তো বেটার শোকে পরানটা যাবে। কালী লাগের কন্যে কানাই গরবিনী সাপ দিলেক, সে সাপ নাগিনীদের লাজের কারণ হইল, কিন্তু তাতেই নাগিনী হইল মোহিনী। তাদের অঙ্গগন্ধে নাগেরা হইল পাগল, আর সাঁতালির নাগিনী কন্যের ওই হলো সর্বনাশের হেতু। পরাণের ঘরের আগুন, সে আগুন ঘরে লাগলে ঘরের সাথে নিজে সমেত পুররা ছারখার হইয়া যায়। নাগিনী কন্যের অঙ্গে চাপার বাঁশ ফুটলে কন্যে হয় মরে, লয়তো কুলে কালি দিয়া বেদে কুলে পাপ চাপায়ে অকুলে ভাসে। জানো তো সবলার কথা, নাগিনী কন্যের অঙ্গে চাপার বাস, অভিসম্পাত এর চেয়ে বড় গাল আর হয় না। বেদের ঘরের বউ কি কন্যের সকল পাপ জরিমানায় মাপ হয়। রাত কাটায় সকালে বেদের বউ কন্যে ঘরকে ফেরে, বেদের মরদ তার অঙ্গটা ছেচ্চা দেয় ঠ্যাঙান বাড়ির দিয়া, কিন্তু ছাড়বির নাই, জরিমানা দিয়া দিল্লাই সব মার্জনা। যদি গেরস্থ কেউ সাক্ষী দেয় কি রাতে তার বাড়িতে তার আশ্রয় ছিল, তবে জরিমানাও লাগে না। কিন্তু নাগিনী কন্যের বেলায় তা লয়, তার সাজা পরান্ডা দিতে হয়। তাই ওই পাপিটা, ওই শির বেদেটা যখন কইল, কি চাঁপার ফুল ফুটলো লাগছে, এ তখন হামরার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিদ্যুৎ ললপ্পা গেল। মুহূর্তে তার রূপ পাল্টে গেল। সে এক বিস্ময়কর পরিবর্তন। স্থির বিস্ফারিত দৃষ্টি, নিষ্কম্প দেহ,
এক মুহূর্তে কন্যা যেন সমাধিস্থ হয়ে গিয়েছে। বাইরের পৃথিবীতে সব যেন হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। হিজল বিল, সাঁতালির ঘাসবন, সামনের বেদরা, কেউ নাই, কিছু নাই। বুকের ভিতর কোথাও ফুটন্ত চাঁপার ফুল ফুটেছে। চাঁপার ফুল কই, কোথায়, কোথায়? না, মিছে কথা। পিংলা চিৎকার করে উঠল। আপন মনে তন্ন তন্ন করে অনুসন্ধান করে দেখে সে নিজেকে অপরাধিনী মনে করতে পারলে না। কই, নাগু ঠাকুরের ওই গৌরবরণ বীরের মতো দেহখানা দেখে তার তো বুকে ঝাঁপিয়ে পড়ার বাসনা হয় নাই। ওই তো নাগু ঠাকুর চলে গেল। কই, তার তো ইচ্ছে হলো না সাঁতালির আটন ছেড়ে, সাঁতালির বেদেদের জাতিকুল ছেড়ে ঠাকুরের সঙ্গে ওই তাল গাছ ঘেরা পথ দিয়ে চলে যায় নিরুদ্দেশে। তার চলে যাওয়ার পথের পানে তাকিয়েছিল সে, একথা সত্য। কিন্তু এমন যে বীরপুরুষ তার পথের পানে কে না তাকায়। সতী সীতার স্বয়ম্বরে ধনুক ভাঙার পণ ছিল, মহাদেবের ধনুক। রামচন্দ্র যখন ধনুক ভাঙবার জন্য সভায় ঢুকলেন, তখন সীতা সতী রাজবাড়ির ছাদের উপর থেকে তাকে দেখে তার পানে তাকায়ে থাকে নাই? মনে মনে শিব ঠাকুরকে ডেকে বলে নাই, হে শিব, তুমি দয়া করো, তোমার ধনুককে তুমি পাখির পালকের মতো হালকা করে দিও, কাশের কাঠের মতো হালকা করে দিও, যেন রামচন্দ্রের হাতে ধনুকখানা ভেঙে যায়। মনে মনে বলে নাই, মা মঙ্গলচণ্ডী, রামচন্দ্রের হাতে দিও বাসুকী নাগের হাজার ফণার বল, যে বলে সে পৃথিবীকে ধরে থাকে মাথায়, সেই বল। আর বুকে দিও অনন্ত নাগের সাহস, যে সাহসে প্রলয়ের অন্ধকারে দিক বিদিক ডুবে গেলে একা ফণা তুলে দাঁড়িয়ে থাকে কাল সমুদ্রের মাঝখানে, সেই সাহস। তাতে কি সীতা অপরাধিনী হয়েছিল? রামচন্দ্রকে চোখে পরাণে ভালো লেগেছিল, তাই কথাগুলি কয়েছিলেন। ভগবানও কান পেতে সে কথাটা শুনেছিলেন। ধনুক ভাঙার আগে তো সীতা ফুলের মালা গাছাটা রামের গলায় পরায় দেয় নাই, পিংলাও দেয় নাই। সে শুধু তার পথের পানে চেয়ে বলেছে, ভগবান, ঠাকুরের প্রতিজ্ঞা পূরণ করো। সে যেন এই অভাগিনী বন্দিনী কন্যার মুক্তির আদেশ নিয়ে ফিরে আসে। বিধাতার শিলমোহর করা মা বিশ্বহরীর হাতের লেখা ছাড়পত্র সে যেন আনতে পারে। চোখের ভালো লাগা, মনের ভালো লাগা, এর উপরে হাত নাই। কিন্তু সে ভালো লাগাকে সে তো কুলধর্মের চেয়ে বড় করে নাই, তাকে লঙ্ঘন করে নাই। সে এক জিনিস, আর বুকের মধ্যে চাঁপা ফুল ফোটা আর এক জিনিস। সে ফুল যখন ফোটে তখন বুকের গঙ্গায় বান ডাকে, সাদা ফটিকের মতো জল ঘোলা ঘোরালো হয়, ছল ছল ডাক, কলকল রব তোলে। কুল মানে না, বাঁধ মানে না, সব ভেঙে চুরে ভাসিয়ে চলে যায়। স্বর্গের কন্যে মত্তে নেমে এসে ঝাঁপায়ে পড়ে সাত সমুদ্রের নোনা জলে। তবে না, মিছে কথা। না, না, না। শিবরাম বলেন, আমি মনশ্চক্ষে দেখলাম, সঙ্গে সঙ্গে পিংলার সমস্ত দেহ পা থেকে মাথা পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠল। কালবৈশাখীর ঝড়ে আন্দোলিত ঝাউ গাছের মতো প্রবল অস্বীকৃতির দোলায় দুলে উঠল। তারই ঝাপটায় তার মাথার চুলের রাশি খুলে এলিয়ে পড়ল। চোখ দুটো হয়ে উঠল প্রখর, তার মধ্যে ফুটে উঠল উন্মাদ ক্রোধের ছটা। উন্মাদ রোগে তখন পিংলা আক্রান্ত। পিংলা বললে, ধন্বন্তরী ভাই, মুখে কইলাম, মনে ডাকলাম বিশ্বহরীকে, তারে ডেক্কা কইলাম, জননী, তোমার বিধান যদি মুই লঙ্ঘন কররা থাকি, বুকের চাঁপার গাছে জল ঢেল্লা ঢেল্লা যদি চাঁপার ফুল ফুটায় থাকি, তবে তুমি কও, তুমি এর বিচার করো, হোক সেই বিচার। সে পাগলের মতো ছুটল নাগু ঠাকুরকে যে ঘরে বেঁধে রেখেছিল সেই ঘরের দিকে। নাগু ঠাকুরের বাঁধন সেই নিজের হাতে খুলে দিয়েছে। তার চোখের সামনে নাগু ঠাকুর চলে গিয়েছে।
আর সেই মহানাগের ঝাঁপি সে নিয়ে যায় নাই, যেটা পড়ে আছে সেই ঘরে। বেদের দল বুঝতে পারে নাই, বিস্মিত হয়েছিল। ওদিকে কোথায় চলেছে কন্যা? পিংলা তুলে নিয়ে এলে সেই ঝাঁপি। বিশ্বহরীর আঁটনের সামনে ঝাঁপিটা নামায় চিৎকার করে উঠল, বিচার করো মা বিশ্বহরী জননী, তুমি বিচার করো। সমস্ত সাঁতালি আতঙ্কে শিউরে উঠল। কন্যা এ কি করলে? কিন্তু উপায় নাই। আঁটনের সামনে এনে যখন নাগের ঝাঁপি পেতে বিচার চেয়েছে, তখন উপায় নাই। মেয়েরা অস্ফুট শব্দ করে উঠল, ও মা গ! সুরধ্বনি চেঁচিয়ে উঠল, কন্যে! পুরুষরা নির্বাক হয়ে দাঁড়িয়ে এ ওর মুখের দিকে চাইলে। গঙ্গারাম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কি যেন একটা খেলে যাচ্ছে, যেন হিজল বিলের গভীর জলের তলায় কোনো জলচর নড়ে নড়ে উঠছে। ভাদু দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন লেগেছে, সমস্ত শরীর শক্ত হয়ে উঠেছে, হাতে কপালে শিরাগুলো মোটা হয়ে দাঁড়িয়ে উঠেছে। পিংলা হাঁপাচ্ছে, চোখে তার পাগলের চাউনি। বারবার মাথায় এলানো চুল মুখে এসে পড়ছে। সে হাত দিয়ে সরালে না সে চুল, মাথা ঝাঁকিয়ে দিয়ে সরিয়ে পিঠে ফেললে সে চুল। খুলে দিলে ঊর্ধ্বাঙ্গের কাপড়, আঁচলখানা লুটিয়ে পড়ল মাটিতে। সে ক্ষিপ্র হাতে খুলে দিলে সেই মহানাগের ঝাঁপি। কামাখ্যা পাহাড়ের শঙ্খচূড় বসলো হাঁটু গেড়ে নগ্ন বক্ষ পেতে। নাগিনী কন্যা যদি চম্পক গন্ধা হয়ে থাকে, যদি তার অঙ্গে অঙ্গে নাগ সাহচর্য কামনা জেগে থাকে, তবে ওই নাগ তাকে সাদরে বেষ্টন করে ধরবে, পাকে পাকে কন্যার অঙ্গ বেষ্টন করে তার মাথার পাশে তুলবে ফনা। তা না হলে নাগ তার স্বভাব ধর্মে মারবে তাকে ছোবল। ওই অনাবৃত বক্ষে পড়বে সে ছোবল। নাগু ঠাকুরের নাগ, তার বিষ আছে কি গালা হয়েছে সে জানে নাগু ঠাকুর। মুহূর্তে মাথা তুলে দাঁড়ালে হিংস্র শঙ্খচূড়। সামনে পিংলা বসেছে বুক পেতে, সাপটার ফনা তার মাথা ছাড়িয়ে উঠেছে, সেটা পিছন দিকে হেলেছে, জিভ দুটো লক লক করছে। স্থির কালো চোখ দুটো পিংলার মুখে নিবদ্ধ, হেলছে পিছনের দিকে, বুক চিত্তিয়ে উঠছে, মারবে ছোবল। বেদেদের চোখ মুহূর্তে ধরে নিয়েছে সাপের অভিপ্রায়। কন্যাকে জড়িয়ে ধরতে চায় না, দংশন করতে চায়। পিংলার চোখ বিজয়িনীর দৃষ্টিতে জ্বলে উঠল, তাতে উন্মাদ আনন্দ ফুটে উঠেছে। সে চিৎকার করে উঠল, হায়! পড়ল নাগ ছোবল দিয়ে। অসম সাহসিনী দুই হাত মুহূর্তে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করে নাগডার ফনা লক্ষ্য করে অব্যর্থ লক্ষ্যে লুফে নেওয়ার মতো গ্রহণ করবে। কিন্তু তার আগেই সাঁতালের বিষ বেদেদের অগ্রগণ্য ওস্তাদ ভাদু তার হাতের লাঠিটা দিয়ে আঘাত করেছে সাপটার ঠিক গলার নিচে। সে আঘাত এমনই ক্ষিপ্র, এমনই নিপুণ এবং এমনই অব্যর্থ যে সাপটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল পিংলার পাশে মাটির উপর। শুধু তাই নয়, ধরাশায়ী সাপটার গলার উপর কঠিন চাপে চেপে বসলো ভাদুর সেই লাঠি। বেদেরা জয়ধ্বনি দিয়ে উঠল। সুরধুনী পিংলার স্খলিত আঁচলখানা তুলে তার অঙ্গ আবৃত করে দিয়ে বাঁকা দৃষ্টিতে গঙ্গারামের দিকে তাকিয়ে বলল, পাপী, পাপী কোথাকার। গঙ্গারাম শির বেঁধে, সাঁতালের একচ্ছত্র মালিক, দণ্ডমুণ্ডের কর্তা, তার ভয় নাই। সে ঘাড় নাড়তে নাড়তে চলে গেল। পিংলা শ্রান্ত হয়ে পড়েছিল তার কাহিনী বলতে বলতে। একটা ছেদ পেয়ে সে থামলে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আহ মা। শিবরাম বলেন, কুপিত বায়ু ঝড়ের রূপে উড়িয়ে নিয়ে চলে মেঘের পুঞ্জ, ভেঙে দিয়ে যায় বনস্পতির মাথা, তারপর এক সময় আসে তার প্রতিক্রিয়া।
সে শ্রান্ত হয়ে যেন মন্থর হয়ে পড়ে, শীতল হয়ে আসে। পিংলারও সে সময়ের অবস্থা ঠিক তাই হয়েছিল। অবসাদে সে ভেঙে পড়ল যেন। উত্তেজনার উপাদান তার ফুরিয়ে গিয়েছিল। একটু থেমে সেদিনের স্মৃতিপটের দিকে তাকিয়ে ভালো করে স্মরণ করে বলেন, বিশ্ব প্রকৃতিও যেন সেদিন পিংলার কাহিনীর সঙ্গে বিচিত্রভাবে সাম্য রেখে পটভূমি রচনা করেছিল। ঊর্ধ্বাকাশে যে ঝড় চলছিল, সে ঝড় পার হয়ে চলে গেল। গঙ্গার পশ্চিম কূলকে পিছনে রেখে গঙ্গা পার হয়ে পূর্ব দিকে চলে গেল। কালো মেঘের পুঞ্জ আবর্তিত হতে হতে প্রকৃতির কোনো বিচিত্র প্রক্রিয়ায় টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে দূরে দূরান্তে ছড়িয়ে পড়ল। কালো মেঘস্তরেরও পিছনে ছিল একটা সাদা মেঘের স্তর, তারই বুকে ভাসতে লাগলো। এদিকে পশ্চিম দিগন্ত থেকে আবার একটা মেঘস্তর উঠে আসছে। এই স্তরটা শূন্যমণ্ডলের নিচে নেমে এসেছে। ধূসর মন্থর একটি মেঘস্তর পশ্চিম থেকে আসছে, বিস্তীর্ণ হচ্ছে উত্তর দক্ষিণে। যেন জটায়ু সম্পাতির কোনো অজ্ঞাতনামা সহোদর। সে তার বিশাল পক্ষ দুখানিকে উত্তরে এবং দক্ষিণে দিগন্ত পর্যন্ত আবৃত করে বেদনার্ত বুকে চোখের জল ফেলতে ফেলতে চলেছে, ছিন্নপক্ষ জটায়ুর সন্ধানে। পাখার বাতাসে বাজছে তার শোকার্ত স্নায়ুমণ্ডলের ধ্বনি, মিশে রয়েছে তার স্পর্শে। সজল শীতল মন্থর বাতাসে ভেসে আসছে ধূসর মেঘস্তরখানি, অতি মৃদু রিমঝিম বর্ষণ করে আসছে। কুয়াশার মতো সে বৃষ্টি। হিজলের সর্বত্র এই পরিবর্তিত রূপের প্রতিফলন জেগে উঠেছে। কিছুকাল পূর্বের ঝড়ের রুদ্র তাণ্ডবে জলে স্থলে ঝাউবনে ঘাসবনে মেশানো এই বিচিত্র ভূমিখণ্ডের সর্বাঙ্গে অকাল রাত্রির আসন্নতার মতো যে কুটিল কৃষ্ণছায়া নেমে এসেছিল, যে প্রচন্ড আক্ষেপ জেগেছিল, ক্ষণিকে তার রূপান্তর হয়ে গেল। শিবরামের মনে পড়ল মনসার ব্রত কথা। কাহিনীর বণিক কন্যা দক্ষিণ দুয়ার খুলে আতঙ্কে বিষ নিঃশ্বাসে মূর্ছিত হয়ে পড়ল। সে দেখলে বিষহরীর বিশ্বম্ভরী রূপ, নাগ আসনা, নাগ ভূষণা, বিষপানে কুটিল নেত্রা, নাগ কেশী, রুদ্র রূপ। বিষ সমুদ্র উথলিত হচ্ছে, পড়ল সে ঢলে। মুহূর্তে রূপের পরিবর্তন হলো। দেবী এলেন শান্ত রূপে, সস্নেহ স্পর্শ বুলিয়ে জুড়িয়ে দিলেন বিষ বাতাসের জ্বালা। হিজল বিলের জলে ঢেউ উঠেছিল, তার রং হয়েছিল বিষের মতো নীল। এখন সে ঢেউ থেমে গেছে, থরথর করে কাঁপছে, রং হয়েছে ধূসর, যেন কোনো তপস্বিনীর তৈলহীন রুক্ষ কোঁকড়ানো একরাশি চুল। তার শোভায় উদাস বিষণ্ণতা। ঝাউবনের ঘাসবনের মাথাগুলি আর প্রবল আন্দোলনে আছড়ে পড়ছে না, স্থির হয়েছে, কাঁপছে, মন্থর শোঁ শোঁ শব্দ উঠছে বিষণ্ণ দীর্ঘ নিঃশ্বাসের মতো। পিংলা ক্লান্ত দেহে শুয়ে পড়ল ঘাস বনের উপর। মুখে তার ফিনফিনে বৃষ্টির ধারা ঝরে পড়ছিল। সে চোখ বুজে বলল, আহ, দেহখানা জুড়ালো গ। সত্যই যেন দেহ জুড়িয়ে যাচ্ছিল। জ্যৈষ্ঠ দিনের সারাদিনের প্রচন্ড উত্তাপের পর এই ঠান্ডা বাতাসে, এই ফিনফিনে বৃষ্টিতে শিবরামও আরামে চোখ বুঝলেন। এ বর্ষণ সিঞ্চনে যেন একটা মাধুরী আছে। এইবারে দক্ষিণী বহিন্দ্রের মন্দভাগিনী বেদের কন্যের গোপন দুঃখটা শুনো হামরার ধরম ভাই। সবলা দিদি, গঙ্গার কূলে দাঁড়ায়ে বিষহরীকে সাক্ষী রেখা তোমার সাথে ভাই বোন সম্বন্ধ পাতালছে। হামরাকে বলে গেছে, যে দুঃখের কথা কারুকে বলতে লারবি সে কথা ধন্বন্তরী ভাইকে বলিস। বুকের আঙার পুড়ে রাখলি বুক পোড়ায়, অন্যের দিলি পরে ওই আঙার তুর ঘরে গিয়া তুকেই পুড়ায় মারে। এই আঙার দিবার এক ঠাঁই হলো বিষহরীর চরণ,
তা বিশ্বহরি নিদয়া হলছেন, দেখা দেয় না। আমার ঠাঁই আর দেখা দেন না। মুই অনেক ঢুঁড়ে ঢুঁড়ে এই ঠাঁই পেয়েছি রে পিংলা, ওই ধরম ভাইয়ের ঠাঁই। এই আঙার তারে দিস, তোর পরানটা জুড়াবেক কিন্তু অনিষ্ট হবেক না। হামরার বুকের আঙার তুমি লাও ধরম ভাই। পিংলার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল, চোখের কোণে জল টলমল করে উঠল। সে স্তব্ধ হয়ে গেল। আবেগে সে আর কথা বলতে পারছিল না। অপেক্ষা করে রইলেন শিবরাম। অন্তরে অন্তরে শিউরে উঠলেন, কি বলবে পিংলা? সে কি তবে দেহ প্রবৃত্তির তাড়নায় নাগিনী কন্যার ধর্ম বিসর্জন দিয়ে? সবলা তাকে বলেছিল, এই প্রবৃত্তি যখন উগ্র হয়ে ওঠে তখন উন্মাদিনীর মতো তারা নিশীথ রাত্রে ঘুরে বেড়ায় হিজলের ঘাস বনে। বাঘের হাতে জীবন যায়, হাঙরমুখীর খালে অকস্মাৎ কুমিরে পা ধরে টেনে নেয়। নিশীথ রাত্রে হিজলের কূলে শুধু একটা আর্ত চিৎকার জেগে ওঠে। আবার কেউ শোনে বাঁশি, দূরে হিজলের মাঠে চাষিরা পড়ে বেঁধে থাকে। মহিষ গরুর বাথান নিয়ে থাকে শেখেরা, ঘোষেরা, তারা বাঁশি বাজায়। সেই বাঁশি শুনে নাগিনী কন্যা এগিয়ে যায় সুরের পথ ধরে। সবলা বলেছিল, তার থেক্কা বড় সর্বনাশ আর হয় না ধরম ভাই। সেই হইল বিশ্বহরির অভিশাপ। তাতে হয় পরানটা যায়, নয় ধরম যায়, জাতি যায়, কুল যায়। পিংলা আত্মসম্বরণ করে চোখের জল মুছলে, তারপর অতি মৃদুস্বরে বললে, এখানে এই জনহীন হিজল বিলের বিশ্বহরির ঘাটে স্বর মৃদু করার প্রয়োজন ছিল না। তবুও অতি মৃদুস্বরে বললে, বোধহয় পিংলার কীটপতঙ্গ পশু পাখি গাছপালাকেও ভয়, তাই মৃদুস্বরে বললে। কিন্তু ভাই, এইবার যে হামরার বুকে চাঁপা ফুল ফুটলো। চমকে উঠলেন শিবরাম। পিংলা বললে, হামরার ঘরে রাত্রি দুপহরে চাঁপার ফুলের বাস ওঠে, ঘরটা যেন ভররা যায় ভাই। মুই থর থর করা কাঁপতে থাকি। প্রথম যেদিন বাসটা নাকে উঠলো ভাই, সেদিনে মুই যেন পাগল হয়ে গেলাম। ঠিক তখন রাত দুপুর। হিজলের মাঠে শিয়ালগুলান ডেক্কা উঠিল সাঁতালির পশ্চিম দিকে। রাড়ের পথটার দুধারের তাল গাছের মাথায় মাথায় পেঁচা ডেকে ই গাছ থেকে উ গাছ গিয়া বসিল। সাঁতালির উত্তরে হুই থানে আছে বাদুর ঝুলির বট গাছ। সদরুনে বাদুর সেখানে দিন রাত্রি ঝুলে, চেঁচা রবে চিল্লায়। সেগুলান জোরে চেঁচায় রব তুল্লা। একবার পাখা ঝটফট করা আকাশে পাক খেলে। ঘরের মধ্যে ঝাঁপিতে সাপ গুলান বার কয়েক ফুসায় উঠল। মুই পোড়া কপালি, হামরার চোখে ঘুম বড় আসে না ধরম ভাই। সেই যে বারেবোর বাড়ির থেক্কা ফিরলাম, হামরার মধ্যে কাল নাগিনীর জাগরণ হইল, সেই থেক্কাই ঘুম হামরার নাই। তারপরেতে ঠাকুর এলো, বল্লা গেল হামরার খালাস নিয়ে আসবে। তখন থেক্কা বিদায় দিছি ঘুমেরে। ঘরে পড়রা থাকি, পহর গুনি, কান পেত্তা শুনি, কত দূরে উঠছে পায়রে ধ্বনি। সেদিনে আপন মনে জেগ্গা জেগ্গাই ওই ভাবনা ভাবছিলাম। দুপহর এলো, মনে মনে পেনাম করলাম বিশ্বহরিরে। এমন সময় ধরম ভাই। আবার কাঁপতে লাগলো পিংলার ঠোঁট। সকরুণ সজল দৃষ্টিতে সে শিবরামের দিকে তাকিয়ে রইল। তেজস্বিনী মেয়েটি যেন তেজ শক্তি সব হারিয়ে ফেলে একান্ত অসহায় ভাবে শিবরামের কাছে সাহস প্রার্থনা করছে। ঠিক সেই মধ্যরাত্রির লগ্নটিতে নাগিনী কন্যা যদি জেগে থাকে, তবে তাকে উপর হয়ে মাটিতে পড়ে মনে মনে বিশ্বহরিকে ডাকতে হয়। ওই লগ্ন নাগিনী কন্যার বুকে নিশির নেশা জাগিয়ে তোলে। কুহক মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে সে। খাঁচায় বন্দি বাঘ খেয়ে দেখেছ মধ্যরাত্রে এই লগ্নে? রাত্রি স্তব্ধতা ভঙ্গ করে নিশি ঘোষণা বেজে ওঠে দিকে দিকে। খাঁচার ঘুমন্ত বাঘ চকিত হয়ে জেগে ওঠে।
ঘাড় তুলে রাত্রির অন্ধকারের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। সে দৃষ্টি স্থির, অথচ উত্তেজনায় অধীর। মুহূর্তে মুহূর্তে চোখের তারা বিস্ফারিত হয়, আবার সংকুচিত হয়। ঠিক তেমনি নিশির মায়ায় উত্তেজনায় নাগিনী কন্যা আত্মহারা হয়। সাঁতালির বিষ বেদেদের কুলশাসনের বিধি বিধানের বার বার করে বলা হয়েছে এই কন্যাকে, এই লগ্নে কন্যা তুমি সাবধান, যদি জেগে থাকো তবে মাটি আঁকড়ে পড়ে থাকবে, মনে মনে মাকে স্মরণ করবে। দ্বীপ্রহর এলো সেদিন, রোজই আসে। ঘুম তো নাই পিংলার চোখে, অনন্ত ভাবনা তার। সে ভাবে নাগিনী কন্যার ঋণের কথা। সে হিসাব করে জন্ম জন্ম ধরে কত নাগিনী কন্যা সাঁতালির বেদেকুলে জন্ম নিয়ে কত পূজা বিশহরীকে দিয়েছে। আজন্ম পতি পুত্র সংসার থেকে বঞ্চিত থেকে ব্রত তপস্যা করে বেদেকুলের মায়াবিনী কুহকিনী কন্যা বধূদের সকল স্খলনের পাপ মুছে ধুইয়ে দিয়েছে। বেদেকুলের মান মর্যাদা রেখেছে। তবু কি শোধ হয় নাই দিনা? শোধের সংবাদ নিয়ে আসবে নাগু ঠাকুর। শোধ না হলে তো তার ফিরবার পথ নাই। কাহিনীতে আছে নদীর জলে ভেসে যায় সোনার চাঁপা ফুল। ফুল দেখে রাজা পণ করেছেন, যে এনে দিতে পারবে ওই চাঁপার ফুল তারই সঙ্গে দেবেন রাজনন্দিনীর বিয়ে। কিন্তু না পেলে নন্দিনীর বিয়ে হবে না। নন্দিনীকে রেখেছেন 7 মহলার শেষ মহলায়। মহলায় মহলায় হাজার প্রহরী পাহারা দেয়। আর রাজপুত্রেরা আসে, রাজকন্যাকে দেখে, দেখে চলে যায়। নদীর ধার দিয়ে পায়ে চলা পথ ধরে চলতে থাকে সোনার চাঁপার গাছের খোঁজে। চলতে চলতে পিছনের পথ কখন হারিয়ে যায়। সোনার চাঁপা গাছ যে খুঁজে পাবে সেই পাবে ফিরবার পথ। পিংলার কাহিনীও যেন ঠিক সেই রকম। ঠাকুর কি ফিরবার পথ পাবে? এমন সময় এলো ওই মধ্যরাত্রির ক্ষণ। পিংলা চকিত হয়ে উপুর হয়ে শুল। মনে মনে স্মরণ করলে বিশ্বহরীকে। সঙ্গে সঙ্গে বললে, মুক্তি দাও মা, দেনা শোধ করো জননী। দীর্ঘশ্বাস ফেললে সে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল নাগিনী কন্যার কাহিনীর 11 পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অন্য গল্পগুলো শুনছেন কি? সেগুলোও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।